এটি দক্ষিণ কোরিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি রো মু হিয়নের অভিজ্ঞতার উপর ভিত্তি করে নির্মিত একটি সিনেমা। মাঝে মাঝে বেঁচে থাকা মানে শুধু টাকা রোজগার করা নয়, কিছু নীতি বা বাউন্ডারি থাকে যা মানুষকে জীবনের শেষ পর্যন্ত মেনে চলতে হয়। আর এবার সেই নীতি আঁকড়ে ধরা মানুষটি একা ছিলেন না, তার সাথে ছিল আরও অনেক। কিন্তু কেন এমন হল, চলুন জেনে নেওয়া যাক। গল্প শুরু হয় 1978 সালের বুসান শহর থেকে। আমাদের গল্পের নায়ক, যার নাম সং, সে খুব গরিব পরিবার থেকে উঠে এসেছে। একসময় হাড় ভাঙা খাটুনি খেটে আর পড়াশুনো করে সে অবশেষে ওকালতি পাশ করে একজন উকিল হয়। বিয়ে থাকা করার পর তার একটাই লক্ষ্য ছিল, বউ বাচ্চাকে যেন কোনো কষ্টের মধ্যে পড়তে না হয়। তাই তার ধ্যান জ্ঞান ছিল শুধু টাকা কামানো। সেই সময় দক্ষিণ কোরিয়ায় রিয়েল এস্টেট বা জমি জমার ব্যবসার খুব রমরমা অবস্থা ছিল। সং সুযোগ বুঝে তার উকিল হওয়ার পাওয়ারটাকে কাজে লাগিয়ে মানুষের জমি জমা রেজিস্ট্রেশনের কাজ শুরু করে দেয়। সেভাবে এতে তো ভালোই লাভ। তাই সে উকিল পাড়ার এক বড় ভাই কিমের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে নিজের একটা অফিস খুলে বসে। সে লিফলেট ছাপিয়ে রাস্তায় রাস্তায় বিলি করা শুরু করে। তখন সাধারণ মানুষ এসব আইনি ঝামেলা বুঝত না, তাই সং এর কাছেই ভিড় জমাতে থাকে। খুব অল্প দিনেই তার নামডাক ছড়িয়ে পড়ে আর সে দুই হাতে টাকা কামাতে থাকে। একদিন এক পার্টিতে খেতে বসে সং শুনে তার পাশের টেবিলের অন্য উকিলরা তাকে নিয়ে হাসাহাসি করছে। তারা বলাবলি করছিল, ওই নতুন উকিলটার কথা শুনেছিস? রাস্তায় রাস্তায় লিফলেট বিলি করে, আমাদের এই মহান পেশাটার মান সম্মান একেবারে ডুবিয়ে দিল। তাদের কথায় ছিল চরম অবজ্ঞা। সং চুপচাপ সব শুনে খাওয়া শেষ করে। তারপর তাদের প্রত্যেকের হাতে নিজের একটা করে ভিজিটিং কার্ড ধরিয়ে দিয়ে বলে, আপনারা যার কথা বলছিলেন আমি সেই মান সম্মান ডুবিয়ে দেওয়া উকিল, কিন্তু সত্যি কথাটা কি জানেন? আমি আপনাদের চেয়ে অনেক বেশি টাকা কামাই। এখন বলেন আপনাদের হিংসে হচ্ছে কিনা? টাকা যত বাড়তে থাকে সং এর শখও বাড়তে থাকে। সে ঠিক করে পরিবারের জন্য একটা বড় বাড়ি কিনবে। একদিন সে সোজা একটা বড় বিল্ডিংয়ে ঢুকে বাড়ির মালিককে গিয়ে বলে, এই ফ্ল্যাটটা আমার চাই। বাড়ির মালকিন তো অবাক। সে বলে, আপনি কি পাগল? আমি তো বাড়ি বিক্রি করব না। সং তখন সোজা অফার দেয়, আমি 25 মিলিয়ন দেব। আপনার ঠিক নিচের তলায় যে ফ্ল্যাটটা বিক্রি হচ্ছে তার দাম 20 মিলিয়ন। আপনি ওটা কিনে নিন, মাঝখান থেকে 5 মিলিয়ন লাভ। রাজি? এত টাকার অফার শুনে মালকিন আর না করতে পারে না। সং তার বউ বাচ্চা নিয়ে সেই বাড়িতে উঠে পড়ে। আসলে এই বাড়িটার সাথে তার একটা আবেগ জড়িয়েছিল। যখন সে রাজমিস্ত্রির কাজ করত তখন নিজের হাতে এই বিল্ডিংটা বানিয়েছিল। কাজের ফাঁকে ছাদের বিমে সে খোদাই করে লিখে রেখেছিল, কখনো হাল ছেড়ো না। ওই লেখাটাই তাকে এতদূর নিয়ে এসেছে। তবে একটা পুরনো ঘটনা সং এর মনে খুব খচখচ করত। 7 বছর আগে যখন সে ওকালতি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল তখন তার পকেটে কানাকড়িও ছিল না। একটা ভাতের হোটেলে সে প্রায় বাকিতে খেত। ওই দোকানের মালিক ছিলেন এক বয়স্ক মহিলা, যাকে সবাই আন্টি ডাকত। আন্টি সং এর অবস্থা দেখে মায়া করতেন, টাকা না থাকলে বলতেন পরে দিলেও হবে। কিন্তু একদিন সং এর কাছে একদম টাকা ছিল না, আবার পড়াশোনার জন্য কিছু বইও ছাড়াতে হবে। সে আন্টির চোখ ফাঁকি দিয়ে না বলেই দে দৌড়। পালানোর সময় আন্টির ছেলে জিনুর সাথে তার চোখাচোখি হয়, যা তাকে খুব লজ্জা দিয়েছিল। সে নদীর ধারে গিয়ে সব খাবার বমি করে ফেলে দেয়। এখন যেহেতু সে বড়লোক হয়েছে তাই সে ঠিক করে সেই ঋণ শোধ করবে। পরিবার নিয়ে সে ওই হোটেলে যায়। প্রথমে আন্টি তাকে চিনতে না পারলেও তার ছেলে জিনু ঠিকই চিনে ফেলে যে এই সেই লোক যে পালিয়ে গিয়েছিল। আন্টি যখন দেখে সেই গরিব ছেলেটা আজ সফল উকিল হয়েছে, সে খুশিতে আত্মহারা হয়ে যায়। পুরনো টাকার কথা সে কানেই তোলে না, উল্টো বলে, মাঝে মাঝে এসে খেয়ে যেও, তাতেই হবে। সং এই ব্যবহারে মুগ্ধ হয়ে যায় এবং ঠিক করে এখন থেকে সে নিয়মিত এখানেই খেতে আসবে। দেখতে দেখতে সং এর টাকা কামানো আরও বেড়ে যায়। যারা তাকে নিয়ে হাসাহাসি করত সেই উকিলরাই এখন তাকে নকল করা শুরু করেছে। ফলে কম্পিটিশন বেড়ে যায়। সং তখন বুদ্ধি করে ট্যাক্স বা কর সংক্রান্ত ওকালতি শুরু করে। এখানেও সে সফল হয় এবং বড় বড় কেস জিততে থাকে। এরপর সময়টা গড়ায় 1981 সালে। কোরিয়ার রাজনৈতিক অবস্থা খুব খারাপ। স্বৈরাচারী সরকার সারা দেশে কড়া শাসন চালাচ্ছে। কিন্তু সং এসব রাজনীতি নিয়ে মাথা ঘামায় না। সেই শুধু টাকা কামানো নিয়েই ব্যস্ত। একদিন সে তার পুরনো বন্ধুদের নিয়ে সেই আন্টির হোটেলে খেতে যায়। মদ্যপা অবস্থায় সে বড়াই করতে থাকে। টিভিতে তখন দেখাচ্ছিল ছাত্ররা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে আর পুলিশ তাদের ধরে নিয়ে যাচ্ছে। সং এর এক সাংবাদিক বন্ধু এটা দেখে সরকারের সমালোচনা করে। সং তখন বলে, আরে রাখো তো, এই ছাত্রগুলো পড়াশুনো শেষ করে খেয়ে দেয়ে কাজ পায় না, তাই রাস্তায় নেমে ঝামেলা করে। সরকারের সাথে লড়ে কি লাভ? এই নিয়ে সাংবাদিক বন্ধুর সাথে তার তুমুল ঝগড়া আর মারামারি বেঁধে যায়। শেষে আন্টির ছেলে জিনু একটা কথা বলে যা সং এর মনে দাগ কাটে। জিনু বলে, পাথর যতই শক্ত হোক সেটা মৃত, আর ডিম যতই নরম হোক সেটা একটা জীবন। একদিন এই ডিমই পাথরকে ভাঙবে। কিছুদিন পর দেশের
অবস্থা আরও ভয়াবহ হয়। বুরিম কেস নামে একটা ঘটনা ঘটে যেখানে পুলিশ অনেক নিরপরাধ ছাত্রকে ধরে নিয়ে যায়। তাদের অভিযোগ তারা বিশুদ্ধ বই পড়ছে আর দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দুর্ভাগ্যবশত আন্টির ছেলে জিনুকেও পুলিশ ধরে নিয়ে যায়। এদিকে সং তার ব্যবসা বাড়ানোর ধান্ধায় বড় উকিল কিমের কাছে যায়, কিন্তু কিম তখনই ছাত্রদের বাঁচানোর জন্য ব্যস্ত ছিলেন। তিনি সং-এর মুখের ওপর বলে দেন, তোমার আর আমার পথ আলাদা, তুমি শুধু টাকার পেছনে ছোট। সং অপমানিত হলেও গায়ে মাখে না। সে দেশের অন্যতম বড় কোম্পানি হেডং কনস্ট্রাকশনের একটা বড় ডিল পায়। এটা করতে পারলে সে দেশের টপ উকিলদের একজন হয়ে যাবে। কাজ শেষে সে খুশিতে আন্টির দোকানে খেতে যায়, কিন্তু গিয়ে দেখে দোকান বন্ধ। খোঁজ নিয়ে জানতে পারে আন্টির ছেলে নিখোঁজ। প্রায় 1 মাস ধরে দোকান খোলে না। সং তার অ্যাসিস্ট্যান্টকে খোঁজ নিতে বলে। এদিকে উকিল কিম এসে সংকে অনুরোধ করে এই কেসটা নিতে, কারণ অন্য কোনো উকিল ভয়ে এই কেস নিচ্ছে না। সং প্রথমে রাজি হয় না, কারণ এই কেস নিলে তার কেরিয়ার শেষ হয়ে যেতে পারে। কিন্তু পরে সে জানতে পারে ওই নিখোঁজ ছাত্রটি আসলে আন্টির ছেলে জিনু। আন্টি কেঁদে কেঁদে সং-এর কাছে এসে পায়ে পড়ে। ছেলের বিচার শুরু হতে যাচ্ছে, তার হাতে কোনো উপায় নেই। সং এই আন্টির এই অবস্থা দেখে আর স্থির থাকতে পারে না। সে ঠিক করে অন্তত একবার ছেলেটার সাথে দেখা করবে। জেলখানায় গিয়ে জিনুকে দেখে সং শিউরে ওঠে। সেই প্রাণবন্ত ছেলেটার শরীরে নির্যাতনের ছাপ স্পষ্ট। সে ভয়ে কাঁপছে আর বিড়বিড় করে বলছে, আমি দোষ স্বীকার করছি, আমি সব করেছি। তার সারা শরীরে কালশিটে দাগ। ছেলের এই অবস্থা দেখে আন্টি জ্ঞান হারিয়ে ফেলে। এই দৃশ্য সং-এর ভেতরটা নাড়িয়ে দেয়। সে বুঝতে পারে পুলিশ জোর করে মিথ্যা স্বীকারোক্তি আদায় করেছে। সে সব রিস্ক নিয়ে ডিসিশন নেয়, সে জিনুর হয়ে লড়বে। সে উকিল কিমের কাছ থেকে সব তথ্য নেয় এবং বুঝতে পারে ছাত্রদের বিরুদ্ধে আনা সব অভিযোগ ভুয়া। 1981 সালের সেই সময়টায় সরকার চাইছিল যেন কেউ তাদের বিরুদ্ধে কথা না বলে, তাই ছাত্রদের ভয় দেখানোর জন্য এই নাটক সাজানো হয়েছিল। সং ঠিক করে সে শেষ পর্যন্ত লড়বে, কিন্তু আদালতে গিয়ে সে দেখে বিচারক, উকিল, প্রসিকিউটর সবাই আগে থেকেই সব ঠিক করে রেখেছে। অন্য উকিলরাও সরকারের ভয়ে চুপ। পুরো আদালতে একমাত্র সং-ই বলে যে এই ছাত্ররা নির্দোষ। শুরু হয় এক অসম লড়াই। প্রসিকিউটর দাবি করে ছাত্ররা নিষিদ্ধ বই পড়েছে। সং পাল্টা যুক্তি দেয়, যে বইগুলোর কথা বলছেন সেগুলো তো বাজারে এমনিতেই পাওয়া যায়, এমনকি আমাদের দেশের সেরা ইউনিভার্সিটিতেও এগুলো পড়ানো হয়। তাহলে কি ওই ইউনিভার্সিটিগুলো দেশের শত্রু? তার এই যুক্তিতে সবাই চুপ হয়ে যায়। দিনের পর দিন বিচার চলতে থাকে। প্রসিকিউটর যখন দেখে সং-কে থামানো যাচ্ছে না, তখন তারা সং-এর বড় ক্লায়েন্ট হেডং কনস্ট্রাকশনের ওপর চাপ দেওয়া শুরু করে। এদিকে জেলে জিন উ হাল ছেড়ে দিতে চায়। সে বলে আর লাভ নেই। সং তখন জিন উর বলা সেই কথাটাই তাকে মনে করিয়ে দেয়, পাথর যতই শক্ত হোক, ডিম তাকে ভাঙবেই। এতে জিন উ সাহস পায় এবং ইশারায় জানিয়ে দেয় তাকে কোথায় নিয়ে টর্চার করা হয়েছিল। সং সেই সূত্র ধরে সেই গোপন টর্চার সেল খুঁজে বের করে এবং সেখানকার রক্তমাখা দৃশ্য দেখে শিউরে ওঠে। পরের শুনানিতে সং আদালতে বোমা ফাটায়। সে সরাসরি অভিযোগ করে যে পুলিশ অমানবিক নির্যাতন করে স্বীকারোক্তি আদায় করেছে। সে দাবি করে যে পুলিশ অফিসার নির্যাতন করেছে তাকে আদালতে সাক্ষী হিসেবে হাজির করতে হবে। পুরো আদালত স্তব্ধ হয়ে যায়। দর্শকদের গ্যালারিতে থাকা অভিভাবকদের মধ্যে কান্নার রোল পড়ে যায়। বিচারক বিব্রত হয়ে বলেন, আপনি কি নিজের বিপদ দেখে আনছেন? সং দৃঢ় গলায় বলে, এটা কোনো বিচার হচ্ছে না, এটা একটা প্রহসন। ঠিক এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই হেডং কনস্ট্রাকশনের মালিক সং-কে খুঁজে বের করে। হেডং কনস্ট্রাকশনের মালিক এসে সং-কে সোজা জানিয়ে দেয়, তুমি যদি এই ঝামেলাপূর্ণ কেস থেকে সরে না আসো, তাহলে আমাদের কোম্পানি তোমার সাথে আর কোনো কাজ করবে না। মানে সোজা পেটে লাথি। কিন্তু সং তখন জেদ ধরে বসেছে। সে টাকার মায়া ত্যাগ করে জানিয়ে দেয় সে সরবে না। এরপর শুরু হয় চতুর্থ দফার শুনানি। এবার সরকার আর কোনো রিস্ক নিতে চায় না, তাই তারা ছাত্রগুলোর পরিবারের লোকজনকে কোর্টে ঢুকতেই দেয় না। পুরো আদালত ভরে ফেলা হয় সরকারি এজেন্ট আর পুলিশ দিয়ে। বিচারক থেকে শুরু করে বিপক্ষের উকিল সবাই সরকারের কেনা গোলাম। সং একদম একা হয়ে পড়ে, কিন্তু তার কলিজা আছে বলতে হবে। সে বুক চিতিয়ে একা বাঘের মতো আদালতে ঢোকে। যে পুলিশ অফিসার ছাত্রটিকে টর্চার করেছিল সে আদালতে এসে ডাহা মিথ্যা কথা বলে। সে দাবি করে দেশের নিরাপত্তার স্বার্থেই এসব করা হয়েছে। সং এটা শুনে রাগে ফেটে পড়ে। সে চিৎকার করে বলে, মিথ্যা কথা, আপনারা ওকে মেরেছেন। উল্টো পুলিশ অফিসার বলে, ওরা নিজেরাই নিজেদের শরীরে আঘাত করেছে। এই জঘন্য মিথ্যা শুনে সং নিজেকে ধরে রাখতে পারে না। সে বিচারকের সামনেই রেগে চিল্লাচিল্লি শুরু করে দেয়। ফলে বিচারক তাকে আদালত থেকে বের করে দেয়। পরিস্থিতি একদম হাতের বাইরে চলে যায়। সবাই বুঝতে পারছিল রায় কি হতে যাচ্ছে। ছাত্রগুলোর জেল হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। এর মধ্যে সরকার সং-কে দমানোর জন্য নোংরা খেলা শুরু করে। তারা সং-এর ল ফার্মে আয়কর বা ট্যাক্স ফাঁকির অভিযোগ এনে রেড মারে। শুধু তাই নয়, তার বউ বাচ্চাকেও হুমকি দেওয়া শুরু হয়। যদি সে এই কেস চালিয়ে যায় তাহলে তার ক্যারিয়ার তো শেষ হবেই, পরিবারের জানমালও নিরাপদ থাকবে না। যখন চারপাশ থেকে শুধুই অন্ধকার, ঠিক তখনই একটা অলৌকিক ঘটনা ঘটে। অন্ধকারের মধ্যে একটা আলোর দেখা পাওয়া যায়। জেলের
স্কুলের একজন ডাক্তার যিনি ওই নির্যাতনের সময় ছাত্রটির চিকিৎসা করেছিলেন তার বিবেক আর সইতে পারছিল না। তিনি একজন ধর্মপ্রাণ মানুষ। টিভিতে খবর দেখে তার মনে হলো চুপ থাকাটা পাপ হবে। তিনি সিদ্ধান্ত নিলেন তিনি আদালতে এসে সত্য সাক্ষী দেবেন। এটা ছিল সঙের জন্য শেষ সুযোগ, ডু অর ডাই সিচুয়েশন। কিন্তু সরকার যাতে সাক্ষী গায়েব করতে না পারে তাই সং তার বন্ধু সাংবাদিক আর সিনিয়র উকিল কিমের সাহায্যে বুদ্ধি করে বিদেশি সাংবাদিকদের আদালতে ডেকে আনে। আদালত ভর্তি বিদেশি সাংবাদিক দেখে বিচারক আর না করতে পারে না। ডাক্তার কাঠগড়ায় দাঁড়িয়ে সব ফাঁস করে দেয়। সে পরিষ্কার বলে পুলিশ এই ছাত্রদের ওপর অমানবিক নির্যাতন চালিয়েছে, ওয়াটার বোর্ডিং করেছে, ইলেকট্রিক শক দিয়েছে। এই কথা শোনার পর পুরো আদালত স্তব্ধ হয়ে যায়। বিচারকের মুখ ভয়ে সাদা হয়ে যায়। সং তখন বুক ফুলিয়ে দাঁড়িয়ে বলে, এখনই আমার মক্কেলদের নির্দোষ ঘোষণা করা হোক। উপস্থিত জনতা হাততালি দিয়ে ওঠে। মনে হচ্ছিল সত্যের জয় হয়েই গেছে। কিন্তু ভাই, শয়তানের বুদ্ধির কোনো শেষ নেই। ঠিক সেই মুহূর্তে বিপক্ষের উকিল একটা চাল চালে। তারা পুলিশ আর সেনাবাহিনীর সাথে যোগসাজশ করে ওই ডাক্তারকে পলাতক আসামি বা সেনাবাহিনী থেকে পালানো সৈনিক হিসেবে ঘোষণা করে দেয়। আর নিয়ম অনুযায়ী একজন পলাতক আসামির সাক্ষ্য আদালতে গ্রহণ করা যায় না। মুহূর্তের মধ্যে জেতা ম্যাচটা হাতছাড়া হয়ে গেল। বিচারক সাথে সাথে ডাক্তারের দেওয়া সব প্রমাণ বাতিল করে দেয়। সং নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না যে মানুষ এত নিচে নামতে পারে। বিচারক যখন রায় ঘোষণা করতে হাতুড়ি তোলে, সং পাগলের মতো ছুটে যায় বিচারককে আটকাতে। কিন্তু পুলিশ তাকে জাপটে ধরে টেনে হিচড়ে বাইরে নিয়ে যায়। ডাক্তারকেও সেনাবাহিনী ধরে নিয়ে যায়। সব শেষ। সং একদম ভেঙে পড়ে। সে আন্টির হোটেলে চুপচাপ বসে থাকে। তার মনে হচ্ছিল সে হেরে গেছে, কিন্তু না, তাদের এই লড়াই একদম বৃথা যায়নি। আদালতে যা হয়েছে তা বিদেশি সাংবাদিকদের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। প্রবল জনমতের চাপে সরকার বাধ্য হয়ে নমনীয় হয়। সিনিয়র উকিল কিম এসে খবর দেয় যে প্রসিকিউটর একটা ডিল অফার করেছে। ছাত্ররা 2 বছর জেল খাটবে, এরপর তাদের প্যারোলে মুক্তি দেওয়া হবে। পুরোপুরি জয় না হলেও ওই যে বলেছিলাম, ডিম পাথরের গায়ে আঘাত করেছে। পাথর ভাঙেনি ঠিকই, কিন্তু চিড় ধরেছে। সং বুঝতে পারে তাদের এই আন্দোলন বৃথা যায়নি। এরপর সময় গড়ায় 1987-এ। কোরিয়াতে তখন স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে জুন ডেমোক্রেসি মুভমেন্ট শুরু হয়। সেই সময় পার্ক জং চুল নামের এক ছাত্রনেতাকে পুলিশ পিটিয়ে মেরে ফেলে। এই ঘটনায় সং আর চুপ থাকতে পারে না। সে নিজে সামনে দাঁড়িয়ে বিশাল এক শোক মিছিলের নেতৃত্ব দেয়। সরকার এবার তাকেই জাতীয় নিরাপত্তা আইন ভঙ্গের দায়ে গ্রেপ্তার করে। জেলে বসে তাকে যখন জিজ্ঞাসা করা হয়, আপনি একজন আইনজীবী হয়ে কেন আইন ভাঙলেন? সং হাসি মুখে উত্তর দেয়, আমি আইনজীবী বলেই এটা করেছি। কারণ যখন আইন সাধারণ মানুষকে রক্ষা করতে ব্যর্থ হয়, তখন একজন আইনজীবীকে সবার আগে রাস্তায় নামতে হয়। সঙের বিচারের দিন আদালতে এক অদ্ভুত দৃশ্য দেখা যায়। সং এখন আসামির আটগড়ায়, আর বিচারক যখন আসামি পক্ষের উকিলকে তার বক্তব্য পেশ করতে বলে, তখন সিনিয়র উকিল কিম উঠে দাঁড়ান। তিনি বিচারকের হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে বলেন, মাননীয় বিচারক, আজকে সঙের হয়ে লড়ার জন্য অনেক উকিল আবেদন করেছে। আমি নিশ্চিত নই সবাই উপস্থিত আছে কিনা, তাই আপনি যদি দয়া করে নামগুলো একটু ডেকে উপস্থিতি নিশ্চিত করতেন। বিচারক কাগজটা হাতে নিয়ে অবাক হয়ে যায়। সে নাম ডাকা শুরু করে, লি ইউক তাই। গ্যালারি থেকে একজন উকিল দাঁড়িয়ে বলে, উপস্থিত। পার্ক সাং মিন আরেকজন দাঁড়িয়ে বলে, উপস্থিত। এভাবে একে একে নাম ডাকা হতে থাকে, আর একের পর এক উকিল উঠে দাঁড়াতে থাকে। সেদিন বুসান শহরের 142 জন আইনজীবীর মধ্যে 99 জন আইনজীবী সঙের সমর্থনে আদালতে উপস্থিত হয়েছিল। এমনকি যারা একসময় সঙকে টাকালোভী বলে ঘৃণা করত, তারাও আজ তার পেছনে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। সং পেছন ফিরে যখন দেখে তার সহকর্মীরা সবাই তার জন্য দাঁড়িয়ে আছে, তার চোখ দিয়ে পানি পড়তে থাকে। সে বুঝতে পারে সে আর একা নয়। মুভিটা এখানেই শেষ হয়। আসলে এই মুভিটা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট রো মু হিউনের জীবনের সত্য ঘটনা অবলম্বনে তৈরি। মুভিটা আমাদের দেখায় যে একজন মানুষ প্রথমে যতই স্বার্থপর বা টাকালোভী হোক না কেন, তার ভেতরের মনুষ্যত্ব কখনো মরে যায় না। সং প্রথমে শুধু নিজের পরিবারের সুখের কথা ভেবেছিল, ঝামেলা এড়াতে চেয়েছিল। কিন্তু যখন সে দেখল তার একসময়ের উপকারীর ছেলে বিনা দোষে মার খাচ্ছে, তখন সে আর নিজেকে আটকে রাখতে পারেনি। এখানে সে কোনো বড় বড় বুলি আউড়ে হিরো হয়নি। সে হিরো হয়েছে তার কৃতজ্ঞতা বোধ থেকে। সে প্রমাণ করেছে যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সুপার হিরো হওয়ার দরকার নেই, শুধু মেরুদণ্ডওয়ালা মানুষ হওয়াই যথেষ্ট। মুভির শেষে দেখা যায় সেই কুখ্যাত বুড়িম মামলার ছাত্ররা 2014-এ, অর্থাৎ ঘটনার বহু বছর পর, নির্দোষ প্রমাণিত হয়। অর্থাৎ সত্যের জয় হতে দেরি হতে পারে, কিন্তু জয় নিশ্চিত। এই মুভিটা শুধু একটা বিনোদন নয়, এটা একটা আয়না। এটা দেখার পর আপনি হয়তো নিজের বিবেককে একবার হলেও প্রশ্ন করবেন, আমি কি সঠিক পথে আছি? মুভিটা যদি আপনার মনের ভেতর একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন। আর এমন সব অসাধারণ গল্পের সাক্ষী হতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখুন। কারণ আমরা এখানে শুধু মুভি এক্সপ্লেইন করি না, আমরা জীবনের গল্প বলি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।